ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া চলতেছিল না, কিন্তু গ্রস জিনিস বলে দিছি। আজকে টিউবো টিম্প্যানিক ভ্যারাইটি, এটা তোমাদের পরীক্ষায় থাকবে পেশেন্ট, এই রোগীটাই তোমাদের দেওয়া হবে। টিউবো টিম্প্যানিক ভ্যারাইটিতে কি হয়, শুধুমাত্র মিউকোজা ইনভলভ হয়। ইনফেকশন, মোস্টলি ইনফেকশন লিমিটেড টু দ্য লাইনিং মিউকোজা, এই জন্য ডিসচার্জ অনেক বেশি, প্রফিউজ ডিসচার্জ, প্রফিউজ ডিসচার্জ। টিউবো টিম্প্যানিক আর এপিক্যান্ট্রাল কত ক্লাসে বলছি না কিছু পার্থক্য, যেটা বাই বাই বেশি ইম্পর্টেন্ট, আমি একটু টাচ দিয়ে দিই পার্থক্যগুলো। একবার বলছি দ্রুত, ডিসচার্জের পার্থক্য, ডিফারেন্স। টিউবো টিম্প্যানিক ভ্যারাইটি আর এপিক্যান্ট্রাল ভ্যারাইটি সংক্ষেপে লিখতে বোঝা যায়? তাহলে টিউবো টিম্প্যানিক ভ্যারাইটি আর এপিক্যান্ট্রাল ভ্যারাইটির ডিফারেন্স এটা দেখা যায়। টিউবো টিম্প্যানিক ভ্যারাইটি আর এটা হলো এপিক্যান্ট্রাল ভ্যারাইটি, দুইটা জায়গায় লিখলাম। এক নম্বর, ডিসচার্জ কেমন হবে? ডিসচার্জ টিউবো টিম্প্যানিক ভ্যারাইটিতে কেমন হবে? প্রফিউজ লিখলে সময় লাগবে কিন্তু, প্রফিউজ ডিসচার্জ। এটাতে স্ক্যান্টি ডিসচার্জ, এটা তো বুঝছো কেন স্ক্যান্টি, ওখানে বোনস ডিস্ট্রাকশন হবে, আর এটা লাইনিং মিউকোজা, এর জন্য বেশি। ডিসচার্জের মধ্যে ফাউল স্মেলিং কোনটায় থাকবে, কোনটায় থাকবে না? টিউবো টিম্প্যানিক ভ্যারাইটি কোনো নন অডারাস, কোনো দুর্গন্ধ নাই, নন অডারাস। আর এটা মেল অডারাস। डिस्चार्ज হবে মিউকয়েড और মিউকোপুরুলেন্ট। এটা পুরুলেন্ট। এই হলো ডিসচার্জের পার্থক্য, ঠিক আছে? ডিসচার্জ প্রফিউজ হবে, নন অডারাস হবে মিউকয়েড আর মিউকোপুরুলেন্ট। এখানে ডিসচার্জ স্ক্যান্টি, মেল অডারাস পুরুলেন্ট। এক নাম্বার। দুই, পারফোরেশনটা কেমন হবে? পারফোরেশন টিউবো টিম্প্যানিক ভ্যারাইটিতে হবে সেন্ট্রাল। আর বলবো না, সেন্ট্রাল মানে সেন্টারে না, ফার্স্ট অ্যান্সার যেখানেই থাকবে। আর এটা হলো অ্যাটিক এন্ড অ্যাটিক এন্ড মার্জিনাল পারফোরেশন। মার্জিনালের আরেক নাম পোস্টেরিয়র সুপিরিয়র মার্জিনাল পারফোরেশন। 3 নাম্বার, এটা খালি লাইনিং মিউকোজা ইনভলভ হয়। এপিক্যান্ট্রাল ভ্যারাইটি আনসেফ কেন? কারণ এখানে বোন ইরোডিং কোলেস্টেটোমা একটা প্যাথোলজি, কোলেস্টেটোমা গ্রানুলেশন টিস্যু অস্টিয়াইটিস, কোলেস্টেটোমা এটা ডেফিনেশন বলে দিছি। কোলেস্টেটোমা এখানে আনকমন। অ্যাবসেন্ট বা আনকমন, এটাতে কমন। 4 অস্টিয়াইটিস। কোলেস্টেটোমা কি করে? বোনসটা আগে প্রথমে তো ভাঙবে, অস্টিয়াইটিস ইনফ্লামেশন, অস্টিয়াইটিস।
granulation tissue. This is only. This is nine. Granulation tissue common. ঠিক আছে কোলস্টোমা অস্টিয়াইটিস গ্রানুলোসাস টিস্যু সব এডিকান্টাল বাইরে দিতে হয় পলিপ যেহেতু মিউকোজা ইনভলভ হয় তাহলে মিউকোজাল পলিপ পলিপটা পেইল পলিপ হবে মিউকোজাল পলিপ ব্র্যাকেটে মিউকোজাল পলিপ আর এখানে যেহেতু গ্রানুলেশন টিস্যু হয় রেড ফ্ল্যাশি পলিপ রেড ফ্ল্যাশি পলিপ যেহেতু গ্রানুলেশন টিস্যু পলিপ হয় হ্যাঁ এটাতে তোমার প্রবিং করলে দেখা যায় ব্লিডিং হয় আর এটা মিউকোজাল পলিপ ইনসেনসিটিভ টু টাচ does not bleed on touch মিউকোজাল পলিপ সব সময় ইনসেনসিটিভ এবং does not bleed on touch তাহলে আমার এই 6টা এরপরে কমপ্লিকেশন 7 নম্বর ডেঞ্জারাস ভ্যারাইটি না এটা তাহলে ওটা তো এক্সট্রা ক্যারিয়ার ইন্টারক্যারিয়ার করবে এটা নো সিরিয়াস কমপ্লিকেশন 7 বুঝতেছো তো না টিম্প্যানিক সেম ভ্যারাইটি কোন নো সিরিয়াস কমপ্লিকেশন আর এখানে কমপ্লিকেশন অকার এক্সট্রাক্রেনিয়াল এন্ড ইন্ট্রাক্রেনিয়াল extracranial intracranial complication occurs ঠিক আছে hearing loss 8 hearing impairment টিম্প্যানিক ভ্যারাইটি যেহেতু মিউকোজা ইনভলভ হয় পারফোরেশন থাকে কন্ডাক্টিভ হিয়ারিং লস মাইল্ড টু মডারেট আজকে ডিজিজ পড়ানোর পরে বুঝলাম মাইল্ড টু মডারেট নরমাল হিয়ারিং হলো 25 ডিবি পর্যন্ত বলছিলাম না 0 থেকে 25 26 থেকে 40 মাইল্ড 41 থেকে 55 মাইল্ড টু মডারেট এই 50 এভারেজ 50 এর উপরে যায় না 50 এর উপরে যদি হিয়ারিং লস আমরা পাই বুঝতে হবে মিডল ইয়ারের অসিকলে কোথাও না কোথাও ইনজুরি আছে নেক্রোসিস আছে এইজন্য 50টারে আমরা পড়ানোর সময় বলবো টিম্প্যানিক ভ্যারাইটিতে হিয়ারিং লস নট এক্সিড 50 ডিবি কেন বলতেছি 50 এক্সিড করলে আমরা বুঝি যে এই মেলিয়াস ইনকাস স্টেপিস অন্তত ইনকাসটার মধ্যে নেক্রোসিস হয়ে গেছে ঠিক আছে এটা পরে আমি আবার বলবো হিয়ারিং লস টিম্প্যানিক ভ্যারাইটি যেহেতু সেম ভ্যারাইটি হিয়ারিং লস হবে মাইল্ড টু মডারেট কন্ডাক্টিভ হিয়ারিং লস mild to moderate conducting type of hearing loss আর এটা যেহেতু এক্সট্রাক্রেনিয়াল ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন করবে বোনস ভাঙবে মিডল এয়ারে যদি থাকে সীমাবদ্ধ কন্ডাক্টিভ হবে যখন ইনার এয়ার ধরবে সেন্সরি তার মানে মিক্সড বুঝা গেছে কন্ডাক্টিভ এন্ড অর মিক্সড হিয়ারিং লস এন্ড অর বুঝা গেছে তো যদি মিডল এয়ার পর্যন্ত ইনার এয়ার পর্যন্ত না যায় তাহলে কন্ডাক্টিভই থাকবে ইনার এয়ার ধরে ফেললে সেন্সরি নিউরন তার মানে এটাতে শেষ পর্যন্ত মিক্সড টাইপ অফ হিয়ারিং লস হবে কন্ডাক্টিভ প্লাস সেন্সরি নিউরন দুইটাই না বুঝলে জিজ্ঞেস করো কন্ডাক্টিভ হিয়ারিং লস এন্ড মিক্সড মানে both conductive and sensory neural both এটাকে বলে মিক্সড conductive hearing loss and or কথা বুঝো দুইটাই হইতে পারে অথবা একটা conductive hearing loss কিন্তু
মোর সিভিয়ার, এটা মাইল্ড টু মডারেট, এটা হলো সিভিয়ার হেয়ারিং লস। এই হলো মোট 8টা। কিছু না জানলে ডিসচার্জটা ভুল করলে মুশকিল। ডিসচার্জ আর পারফোরেশন দুইটা জানতে হবে, আর এমনি তো জানলাই কলস্টোমা কোথায় পাই, এই 3টা। তাহলে আমার এখন ক্রনিক সাপোর্টেড লটেস মিডিয়া টিউবো টিম্পানিক ভ্যারাইটি, এটা পরীক্ষায় থাকে, পরীক্ষার কেস থাকে, রিটেনেও আসে। রিটেনে আসে কেমনে? তোমাদের ওই ডেঞ্জারাস ভ্যারাইটিটা রিটেনে কম দেয়। যেমন লেখা থাকবে হয়তো a 40 years female came to you with hearing loss in right ear অথবা left ear with mucoid discharge right ear long time, for a long time, recurrent discharge, bar discharge or hearing loss. What is your diagnosis? How will you manage this case? বুঝাই যায় chronic suppurative vertebral টিম্পানিক ভ্যারাইটি। তাহলে টিম্পানিক ভ্যারাইটি এটা ডেফিনেশন চলে গেছে গত ক্লাসে, ঠিক আছে? এটা anterior inferior part of the middle ear cleft কে ইনভলভ করে। anterior inferior part এর কতটুক? eustachian tube and mesotympanum mostly involves the lining mucosa। শেষ। তাহলে লাইনিং মিউকোজা ইনভলভ হয় দেখে মিউকোজা ইনভলভ হলে সেক্রেশন বেশি হবে, প্রফিউজ সেক্রেশন হবে। মিউকোজায় থাকে সেরাস সেল, গবলেট সেল, মিউকয়েড সেল, তাহলে মিউকয়েড সেক্রেশন হবে। ঠিক আছে, বুঝতে পারছো? মিউকয়েড আর মিউকোপুরুলেট অনেক দিন হয়ে গেলে একটু সাথে ফাস্ট ফর্মিং অর্গানিজম চলে আসে। ডেফিনেশন আমার শেষ। 1 2 etiology। এই ডিজিজ কই থেকে আসলো? ক্রনিক সাপোর্টেড মিডিয়া। বাচ্চাদের সারা দিন সর্দি কাশি হয় না? বেশি বেশি তো বাচ্চাদেরই সর্দি কাশি হয়। ঠান্ডা সর্দি কাশি হয়েছে, মিজলস হয়েছে, মাম্পস হয়েছে, স্কারলেট ফিভার হয়েছে, ইনফ্লুয়েঞ্জা হয়েছে। এটাকে কি বলে? এক্সান্থিমেটাস ফিভার। জ্বর হবে, স্কিন র্যাশ হবে। এই এক্সান্থিমেটাস ফিভার হইলে এই ভাইরাসগুলো কি করে? কানে চলে যায় ইউস্টেশন টিউব দিয়ে। এগুলো সব বলা হয়েছে। ইউস্টেশন টিউব দিয়ে কানে চলে গেলে হঠাৎ কান ব্যথা শুরু হয়। বাচ্চা 6 বছর 7 বছর বলে কান ব্যথা, 3 বছর 2 বছর এগুলো কানতে থাকে, বলেও না। হঠাৎ মা দেখে কান দিয়ে পানি পড়তেছে, মানে পর্দা পাইটা পানি আসছে, অ্যাক্টিভ। যখন কান ব্যথা হয়েছে তার মানে অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া হয়েছে, 5টা স্টেজ চলতেছে। ইউস্টেশন টিউব ব্লক হয়ে গেছে, বাচ্চা তো বলবে না 3 বছর, আম্মা আমার ইউস্টেশন টিউব ব্লক হয়েছে, বা আমার কান ব্যথা, কিছুই বলবে না, কাঁদতে থাকে, সারাদিন কাঁদে। ডাক্তারের কাছে নিয়ে আসে, খাইতেও চায় না, এটাও করে না, কিছুই খায় না, খালি কাঁদে। কি হয়েছে বুঝতেছি না। 5 বছর 6 বছর হলে এখানে ধরবে, ধীরে ধীরে কাঁদে। কথাগুলো বোঝা যাচ্ছে? আমি এগুলো সব বলছি অ্যাকিউট সাপোর্টিভ মিডিয়া পড়ার সময়। এক্সান্থিমেটাস ফিভার এগুলো যখন হবে, এদের এনলার্জড এডিনয়েড, এনলার্জড টনসিল, অ্যালার্জিক রাইনাইটিস, ক্রনিক সাইনোসাইটিস, এগুলোর কারণে ইউস্টেশন টিউব ব্লক হয়। স্টেজ অফ টিউবাল অক্লুশন, এই স্টেজ প্রলং হইলে এক স্টেজ অফ প্রি-সাপুরেশনের টিম্পানিক ভেন বাল্জিং হতে থাকে, লাল হতে থাকে। এরপরে স্টেজ অফ সাপুরেশন, এখানে পাস ফর্মিং অর্গানিজম আসে, পুষ তৈরি করে, টিম্পানিক ভেন বাল্জ হয়, টুস করে হয়ে যায়। ঠিক আছে না? ফাটলে কি হয়? রোগীর জ্বর ব্যথা সব কমতে থাকে, এখান দিয়ে পানি আসে, গার্জিয়ান কোলে নিয়ে আসে। শুধু বাচ্চা না, বড়দেরও এরকম হয়, তোমার আমারও হইতে পারে। হঠাৎ কান ব্যথা হবে। হঠাৎ কান ব্যথা 2 কারণে হয়, ভাইবাল কোশ্চেন। 1 ফারাঙ্কুলোসিস, 2 অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া। ফারাঙ্কুলোসিস স্টেফাইলোকক্কাল ইনফেকশন দেওয়া হয়। ফারাঙ্কুলোসিস এখানে ইথামল প্যাক দিয়ে দিলে এটা ভালো হয়ে যায়। ফারাঙ্কুলোসিসের ট্রাইগাসে চাপ দিলেই ব্যথা হবে। অ্যাকিউট সাপোরেটিভ মিডিয়া এখানে হাজারো কুত্তা দিলে ব্যথা হবে না। দেখেছিলাম না, একটাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস, কোনো টেস্ট করা লাগে না, ট্রাইগাসে চাপ দিলে পেইনফুল, কানে ব্যথা, হা করলেও ব্যথা, খাইতে পড়লেও ব্যথা, কোনো ডিসচার্জ নাই, কারণ এটা কার্টিলেজিনাস পার্টি হয় শুধু। কিন্তু অ্যাকিউট সাপোরেটিভ মিডিয়া মিডল এয়ার ডিজিজ, পর্দা বাইটা এরপরে পুষ পানি আসে। তাহলে এই ডিজিজটা ইউজুয়ালি ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া টিউবো টিম্পানিক ভ্যারাইটি। ইট ইজ দি সিকুয়েলি অফ অ্যাকিউট ওটাইটিস মিডিয়া। বুঝা গেছে? এখন এটা সিকুয়েলি
is the sequelae of acute otitis media following কোথা থেকে হলো এটা ইউজুয়ালি ফলো করে কানে usually following exanthematous fever আগে exanthematous fever হইছে এরপরে হঠাৎ কান ব্যথা ভাইরাস ঢুকে গেছে ইনস্টিটিউশন টিউব দিয়া ঠিক আছে এই কথাটা বুঝছো কিনা it is the sequelae of acute supporting otitis media usually follow exanthematous fever তাহলে হইলো কেমনে কারণ chronic supporting otitis media ডেফিনিশনে বলছি characterized by air discharge and central perforation তাহলে এইটু কমপ্লিট হয় না following exanthematous fever leaving behind a central perforation বুঝা গেছে এখন সবাই হবে না যারা এক্সান্থেমাটাস ফিভার হইছে এরপর অ্যাকিউট সাবডাক্টিভ ভালো হয়ে গেছে সে তো ক্রনিক সাবডাক্টিভ টিবোটিম্পানি হবে না যার পারফোরেশন থেকে যাবে পর্দা ফাইটা পুস পানি আসছিল রিজলিউশন হয়ে গেছে ভালো হয়ে গেছে কিন্তু পারফোরেশন থেকে গেছে এই পারফোরেশন থাকার কারণে হঠাৎ করে দেখা যায় বাইরের থেকে ধুলাবালি ডাস্ট পার্টিকেল লাইনিং মিউকোসা like a shock organ to dust particles pollen অ্যালার্জেন ফুড অ্যালার্জেন যেটাই হোক বাচ্চাদের দেখা যায় কিছু ফুড অ্যালার্জেন লাইনিং মিউকোসা মিডল এয়ার মিউকোসা একসাথে শক অর্গান সব বলছি সেক্রেটারি অটিস মিডিয়ায় একটু বুঝতেছো লিভিং বিহাইন্ড আপনার লেখার নাম বুঝলে বলবো লিভিং বিহাইন্ড এ সেন্ট্রাল পারফোরেশন একটু বুঝছো কিনা বাচ্চা ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে কিন্তু পর্দায় ফাটা একটা রয়ে গেছে এক্সান্থেমাটাস ফিভার হয়েছিল হঠাৎ প্রচন্ড কান ব্যথা চিকিৎসা করেনি ঠিক মতন পর্দা বাইরে পানি আসছে এবার ডাক্তারের কাছে আসছে ডাক্তার ওষুধ দিয়েছে কান শুকিয়ে গেছে কিন্তু পর্দা ফাটা রয়ে গেছে তাহলে এখন কোথায় পড়লো ক্রনিক সাপোর্টিভ অটিস মিডিয়া ওটার মধ্যে আছে এয়ার ডিসচার্জ আর সেন্ট্রাল পারফোরেশন এটা ছিল না ডেফিনিশন লং স্ট্যান্ডিং ইনফেকশন এই বাচ্চা মা কয়দিন পর নিয়ে আসে যে আবার তো কান দিয়ে পানি আসছে আবার ওষুধ দিছো এক বছর ভালো আবার এক বছর পর আবার পানি নিয়ে আসছে কান দিয়ে পানি তার মানে লং স্ট্যান্ডিং ইনফেকশন উইথ characterized by air discharge and a central perforation এটা ছিল chronic subacute ডেফিনিশন তাহলে এখন এই বাচ্চা সেটা নিয়েই বড় হয়েছে sequelae of acute subacute usually following exanthematous fever leaving behind a central perforation এর পারফোরেশন রয়ে গেছে আজীবন পারফোরেশন নিয়ে আসে থাকবে কোনোদিন পানি আসে না আর এরকম বহুত রোগী আছে জানেই না আমার পারফোরেশন যখন পানি আসে পুজ আসে তখনই তো ডাক্তারের কাছে যায় ডাক্তার দেখে পারফোরেশন নো সিম্পটম নো ট্রিটমেন্ট কথা আছে না ঠিক আছে বুঝছো কথা দেখা যায় অনেক সময় নাক দেখাইতে আসছে যে ডাক্তার খালি চিন্তা করছে আমার চেম্বারে বসে পয়সা কামানোই লাগবে সেই ডাক্তার কান টান দেখে কি আপনি তো পর্দা ফাটা এটা তো সর্বনাশ হয়ে যাবে মাথায় ব্রেন টিউমার হবে ও এটা হবে প্যারালাইসিস হয়ে যাবে মাথা পড়ে যাবে বিড়া পড়ে যাবে তাড়াতাড়ি পর্দা লাগাইতে হবে ওই ডাক্তারগুলো ওই রোগীগুলো আমার কাছে আসে বেশি অতিরিক্ত আসে আমি দিয়ে আদৌ লাগবে না কিছুই লাগবে না এই প্র্যাকটিসগুলো দূর করতে হবে কারণ এগুলা করলে কিন্তু এক সময় হবে কি আমার এখন 70 এরকম করে যায় না 70 তখন ক্যান্সার হয়েছে প্রোস্টেটিক ক্যান্সার ওই টাকাগুলো জমাইছিল ওই টাকাটা এখন খরচ করবে সিঙ্গাপুর যাবে ওখানে যাবে উল্টে আইসিইউতে পড়ে থাকবে নাক মুখ দিয়া লাশা বেরিয়ে লোল লাশা লোল তো এগুলা করার দরকার আছে যদি আগে চিন্তা থাকে আমার টাকা তো হারাম হয়েছে এই হারাম যদি আল্লাহ বাইর করতে গেলে তো আমার শাস্তি দিয়ে বাইর করবে তো আমি যদি এগুলো না করি তাহলে তো শাস্তি থেকে বেঁচে যাবো এগুলো বলতেছি কেন কারণ এরপরে ডাক্তার হইবা প্র্যাকটিসে যাবে তাহলে আমার ইটিওলজি বুঝছো কিনা ইটিওলজির মেইন কারণ হলো এটা একটা চাইল্ডহুড ডিজিজ sequelae of ASOM usually following exanthematous fever leaving behind a central perforation. Usually the disease occurs in childhood. বাচ্চাদের সর্দি কাশি বেশি হয় usually the disease occurs in childhood hence they are the common age group হলো বাচ্চা it can occur in both sex in any age group কিন্তু বাচ্চাদের কমন কেন কমন বুঝছো এবার বুঝা গেছে কথা এটা চাইল্ডহুড ডিজিজ তাহলে
কমন এজ গ্রুপ তো ওরাই, চিলড্রেনরাই কমন এজ গ্রুপ, কিন্তু যে কোনো এজে হইতে পারে। আর chronic suppurative arthritis media, the incidence is high. এটার ইনসিডেন্স হায়ার ইন ডেভেলপিং কান্ট্রিজ। তিনটা কারণে এটা ডেভেলপিং কান্ট্রিজে বেশি হয়। ইনসিডেন্স বানান দেখে নিবা, আমি বানান টানানোর এত দিয়া না, ডিএন না ডিএন, ঠিক আছে? Incidence of CSM is higher in developing countries. কেন? এক নম্বর, ডেভেলপিং কান্ট্রিজ বুঝো তো না, আমেরিকা না কি ডেভেলপিং কান্ট্রি। এক নম্বর, পুয়ার সোশিও ইকোনমিক স্ট্যান্ডার্ড। পুয়ার সোশিও ইকোনমিক স্ট্যান্ডার্ড লেখা লাগবে। ল্যাক অফ নিউট্রিশন বা পুয়ার নিউট্রিশন, ল্যাক অফ এডুকেশনাল হেলথ, এই তিনটা। পুয়ার সোশিও ইকোনমিক্যাল গ্রুপ, পুয়ার নিউট্রিশন, ল্যাক অফ এডুকেশনাল হেলথ, এগুলার বেশি হবে। এই জন্য ডেভেলপিং কান্ট্রিতে সিএসএম বেশি। আমার ইটিওলজি শেষ, এই কটা কথা আর কিছু নাই। ইটিওলজির মেইন কথা ছিল বাচ্চাদের বেশি হবে, বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা বেশি হয়, কমন কোল্ড বেশি। এই জন্য ছোটবেলায় অ্যাকিউট সাপোর্টিভ আর্থারাইটিস মিডিয়া হয়, পর্দা ফাইটে যায়, এক্সানথিমাটাস ফিভার থেকে একটা সিকুয়েলি অ্যাকিউট সাপোর্টিভ আর্থারাইটিস মিডিয়া পর্দা ফাটে, এই ক্রনিক সাপোর্টিভ আর্থারাইটিস মিডিয়া শুরু হলো। আর কেন বেশি হয়? পুয়ার নিউট্রিশন, ল্যাক অফ এডুকেশনাল হেলথ, ওভারক্রাউডিং, ওভারক্রাউডিং লিখতে পারো, ওভারক্রাউডিং। এই হলো কথা শেষ। ইটিওলজি। প্যাথোলজি কি? এই ডিজিজ হলে কি প্যাথোলজিক্যাল চেঞ্জ হবে? এটা একটা ক্রনিক না অ্যাকিউট ডিজিজ পড়াইতেছি, তাহলে লাইক এনি আদার ক্রনিক ডিজিজ এখানে হিলিং এন্ড ডিস্ট্রাকশন সাইড বাই সাইড হয়। যখন ভালো পাওয়ারফুল অর্গানিজম আসবে, পাওয়ারফুল অর্গানিজম ওর বডি রেজিস্ট্যান্স থেকে বেশি পাওয়ারফুল, তখন কি হবে? ডিস্ট্রাকশন বেশি হবে। যখন বডি রেজিস্ট্যান্স বেশি অর্গানিক, তখন হিলিং বেশি। তাহলে হিলিং আর ডিস্ট্রাকশন হইতে হইতে প্যাথোলজিক্যাল চেঞ্জ ঘটবে। এটা তো ডিজিজ, তাহলে প্যাথোলজিক্যাল চেঞ্জ ঘটবে। কেন হয় এটা বললাম, যে লাইক এনি আদার ক্রনিক ডিজিজ, তোমরা যেহেতু পড়ছো অন্য ডিজিজে, এটাও তো সেই ডিজিজ, ক্রনিক ডিজিজ। যে কোনো ক্রনিক ডিজিজে সাইড বাই সাইড হিলিং হয়, ডিস্ট্রাকশন হয়, হিলিং হয়, ডিস্ট্রাকশন হয়। এই হিলিং ডিস্ট্রাকশন হলে ওখানে কিছু নরমাল স্ট্রাকচার তো থাকবে না, প্যাথোলজিক্যাল চেঞ্জ হবে। প্যাথোলজি যতই প্যাথোলজিক্যাল চেঞ্জ হবে, হিলিং ডিস্ট্রাকশন হবে, যে কোনো জায়গায় হোক, সেখানে ফাইব্রোসিস হবে, অ্যাডিশন হবে, ফাইব্রোসিস অ্যাডিশন হবেই হবে। তাহলে মিডল এয়ারে যদি ফাইব্রোসিস অ্যাডিশন হয়, মিডল এয়ারে অসিটাল ঠিক মতো নড়বে, তাহলে কন্ডাক্টিভ হেয়ারিং লস হবে। এক তো পারফোরেশন, কন্ডাক্টিভ হেয়ারিং লস হবে, কতগুলো কারণে হবে। আসতেছে 3 নাম্বার প্যাথোলজি। প্যাথোলজির মধ্যে কি হবে? এটা খুব সুন্দর, যদি বুঝো কিছু পড়া লাগবে না, নিজেই পারবা। প্যাথোলজি কি প্যাথোলজি হবে? আমি রোগী আসছে, আমি দেখা যা পাবো সেটাই প্যাথোলজিক্যাল চেঞ্জ। নরমাল পাইলে কি হবে? অটোস্কোপিক একজন শোজ নরমাল টিম্প্যানিক মেমব্রেন। যদি কই পারফোরেটেড টিম্প্যানিক মেমব্রেন, এটা হচ্ছে প্যাথোলজি, ঠিক আছে? তাহলে প্যাথোলজিক্যাল চেঞ্জ, 1 নাম্বার প্যাথোলজিক্যাল চেঞ্জ, the following changes occurs in tibial-tympanic variety. 1 নাম্বার, following pathological changes found in case of chronic suppurative arthritis media tibial-tympanic variety. 1 perforation, কি পারফোরেশন? তাহলে এটা হ্যান্ডেল অফ দ্য মেলিয়াসের সামনে, মানে অ্যান্টেরিয়র পারফোরেশন। হ্যান্ডেল অফ দ্য মেলিয়াসের নিচে ইনফেরিয়র পারফোরেশন, হ্যান্ডেল অফ দ্য মেলিয়াসের পিছনে পোস্টেরিয়র পারফোরেশন, সব সেন্ট্রাল পারফোরেশন।
ভুলেও যেন মাথায় না ঢুকে, যে ক্লাস করবে না হ্যাঁ এসে বলবে স্যার সেন্টারে থাকি, এই জন্য সেন্টার কর্পোরেশন। তখন সেন্টার একটা গোল্লা দিলে আমি কিছু করতে পারবো। পারফোরেশন কি হলো? সেন্ট্রাল পারফোরেশন, বুঝছো তো না? এখানে টিবো টিম্পানিকে সেন্ট্রাল পারফোরেশন ছাড়া কোনো পারফোরেশন হয় না। এখানে হইলে অর্টিকান্টাল গ্রুপ, এখানে হইলে অর্টিকান্টাল গ্রুপ, মার্জিন এবং উপরে এই যে পার্স প্লাসিডা, এখানে হয় পার্স টেন্সার। পারফোরেশন সেন্ট্রাল পারফোরেশন, ইউজুয়ালি সেন্ট্রাল। সেন্ট্রাল বলতে পারফোরেশন ইন দা পাস্ট টেন্সার, আর আমি লিখি নাই। সেন্ট্রাল মানে পারফোরেশন ইন দা পাস্ট টেন্সার। এই যে টিম্পানি নামের এইটুক জায়গা পুরোটাই পাস্ট টেন্সার, এটা পার্স প্লাসিডা। তাহলে পারফোরেশন সেন্ট্রাল, it varies, a perforation vary করবে its size and position, size আর পজিশনটা কোথায় আছে, ঠিক আছে? তাহলে আমার পারফোরেশন হলো সেন্ট্রাল পারফোরেশন। এই পারফোরেশনটা স্মল হইতে পারে, লার্জ হইতে পারে। ইট ক্যান বি স্মল পারফোরেশন, লার্জ পারফোরেশন। গেল পারফোরেশন গেল। কেন স্মল আর লার্জ? লার্জ পারফোরেশন যদি হয় মিডল এয়ার দেখা যাবে না, স্মলে দেখতে কষ্ট হবে, এই জন্য এই দুইটা পরে কাজে লাগবে। পারফোরেশন সেন্ট্রাল ইউজুয়ালি ইন দা পাস্ট টেন্সার, পাস্ট টেন্সাতেই পারফোরেশন হবে, এটাই সেন্ট্রাল পারফোরেশন। ইট ভ্যারিজ ইন সাইজ এন্ড ইটস পজিশন, ইট ভ্যারিজ ইন ইটস সাইজ এন্ড পজিশন, এর পজিশন এবং সাইজের উপর এটা ভ্যারি করে। কি ভ্যারি করে পরে আসবে। তাহলে পারফোরেশন দেখলাম। 2, if perforation is large, middle ear mucosa can be seen through the perforation. पहले middle ear mucosa, bracket middle ear mucosa can be seen if the perforation is large. Large perforation হলে middle ear mucosa দেখা যাবে। মিডল এয়ার মিউকোসা কেমন থাকবে? ইন অ্যাক্টিভ স্টেজ, অ্যাক্টিভ স্টেজ মানে পেশেন্ট যদি সিম্পটম নিয়ে আসে সেটারে বলে অ্যাক্টিভ স্টেজ, পেশেন্ট যদি ডিসচার্জ নিয়ে আসে এটা হলো অ্যাক্টিভ স্টেজ। অ্যাক্টিভ স্টেজ নিয়ে আসলে তার মানে এখন ইনফ্লামেশন চলতেছে। তো ইনফ্লামেশন হলে মিডল এয়ার মিউকোসা সোয়েলিং থাকবে না, মিডল এয়ার মিউকোসা রেড থাকবে। তাহলে ইন অ্যাক্টিভ স্টেজ মিডল এয়ার মিউকোসা রেড এন্ড সলিড, একটু বুঝছো কিনা? আমি মিডল এয়ার মিউকোসা লিখি নাই, আর মিডল এয়ার মিউকোসার কথাই বলা হয়েছে। ইন অ্যাক্টিভ স্টেজ রেড এন্ড সলিড থাকবে মিডল এয়ার মিউকোসা। আর যদি পেশেন্ট ইনঅ্যাক্টিভ স্টেজে আসে, ফলো আপে আসে, ইনঅ্যাক্টিভ স্টেজ, যখন ইনফ্লামেশন নাই, একবারে কান ড্রাই, পারফোরেশন দিয়ে ভালো দেখা যাচ্ছে, ইনঅ্যাক্টিভ স্টেজ মিডল এয়ার মিউকোসা পেল পিঙ্ক এন্ড ময়েস্ট। পেল পিঙ্ক এন্ড ময়েস্ট। এখন নরমাল আছে, নরমাল থাকলে ওর মিউকাস সেল, সেরাস সেল, গবলেট সেল ময়েস্ট রাখবে, ভিজা ভিজা থাকলে ভালো। তাহলে পেল পিঙ্ক এন্ড ময়েস্ট এটা হলো ইনঅ্যাক্টিভ স্টেজ, মানে ডিজিজ ফ্রি স্টেজ, ইনফ্লামেশন ফ্রি স্টেজ। আর অ্যাক্টিভ স্টেজ হলো রেড এন্ড সলিড থাকবে মিডল এয়ার মিউকোসা, রেড সলিড ভেলভেটি যা বলো, এটা হলো মিডল এয়ার মিউকোসা। 3 উপরে মিডল এয়ার মিউকোসা দেখতেছি এখন পারফোরেশন দিয়ে। large perforation,
লার্জ পারফোরেশন, মিডল মিউকোজা দেখা যাবে না। এখন মিডল এয়ার মিউকোজা পারফোরেশন দিয়ে কি হলো, মিডল এয়ার মিউকোজা এখান দিয়ে কি হলো, পারফোরেশন দিয়ে মিডল এয়ার মিউকোজা বাইরে আসছে। পলিপ মিডল এয়ার থেকে পলিপ পারফোরেশন দিয়ে বেরিয়ে আসবে। পলিপ পলিপ আরেকটা প্যাথোলজিক্যাল চেঞ্জ, যদি এই রোগীর পলিপ হয়ে যায়। পলিপটা কি দেখো তো, এটা কি, এটা স্মুথ, a polyp is a smooth mass of edematous and inflamed mucosa. লাইনিং মিউকোজা ছাড়া কিচ্ছু না, মিউকোজা ভুলে গেছে। তাহলে a polyp is a smooth mass, a polyp is a smooth mass of edematous and inflamed mucosa. মিডল এয়ারের মিউকোজাটাই পলিপ হয়ে গেছে, তাহলে ইট ইজ স্মুথ মাস অফ ইডিমেটাস এন্ড ইনফ্লেমড মিউকোজা। ঠিক আছে, মিডল এয়ার। তাহলে লিখে দিই, polyp is smooth mass of edematous and inflamed mucosa. If present, যদি পলিপ থাকে ওই রোগীর, if present, it protruded through the perforation and presence in the extraordinary canal. বুঝছো কথা? যদি থাকে পলিপ, মিডল এয়ারের পলিপ হয়ে গেছে, এই পলিপ বাইরে আসবে কোন দিক দিয়ে, পারফোরেশন দিয়া। পারফোরেশন না থাকলে তো আর দেখা যেত না। তাহলে বললাম পলিপ প্রট্রুডেড, প্রট্রুড তো বুঝো, প্রট্রুশন, হার্নিয়া প্রশ্ন না। তাহলে আমি লিখতেছি না, অনেক সময় লাগবে। পলিপ if present it protrude through the perforation and presence in the extraordinary canal. এই যে extraordinary canal চলে আসছে, protrude through the perforation, পারফোরেশন দিয়ে বাইরে আসবে আর পাওয়া যাবে extraordinary canal. If present it protrude through the perforation and presence in the external auditory canal. এই পলিপ 4 নাম্বার। এই রোগীর পলিপ নাই, তাহলে কি হবে, এত বড় পারফোরেশন, পলিপ নাই। এই যে পারফোরেশন, আমি এটা পুরোটাই পারফোরেশন লিখছি, সেই ছবিটা পারফোরেশন দিয়ে দেখা যাচ্ছে। মিডল এয়ারে আর কি আছে, আর কি আছে মিডল এয়ারে, তাহলে ওটা দেখা যাবে না, দেখা যায় এটা, এই কালার দেখা যায়। Malleus incus stapes, এখন malleus incus stapes দেখা যাবে না, এত বড় পারফোরেশন, মিডল এর তো অসিকুল আছে। তাহলে malleus incus stapes আমি দেখতেছি, তাহলে অসিকুলার চেইন 4 নাম্বার। অসিকুলার চেইনে কি প্যাথোলজি, if perforation is large, ossicular chain can be seen through the perforation. In tibotympanic variety, usually ossicular chain remains intact and mobile. Usually
Usually in case of tibial-tympanic variety of CSOM, ossicular chain usually remains intact. Intact and mobile bollam. Usually remains intact and mobile. But sometimes there may be some degree of necrosis of the long process of incus. Very rare, but sometimes there may be some degree of necrosis. Necrosis বুঝো? কোথায় হবে necrosis? Long process, দেখো long process এর এইটা। এই যে long process যেটার মধ্যে কিছু নাই, শূন্যে বাঁচতেছে। বডিটা কিন্তু মেডিয়াসের গায়ে লাগানো। আর একেবারে এই নিচে স্টেপিসের সাথে লাগানো, মাঝখানে যেটুকু জুড়ে এটা হলো লং প্রসেস, এটা শর্ট প্রসেস। এটা শর্ট প্রসেস ওই যে একটু ফাঁকাই দিলাম, শর্ট প্রসেস, এটা লং প্রসেস। এটা বোঝার জন্য আঁকি, আমি আর্ট পারি না। এই হলো ইনকাস। এটা শর্ট প্রসেস, লং প্রসেস। লং প্রসেস এখানে লেন্টিকুলার প্রসেস থাকে, এটার সাথে স্টেপিস লাগে। এইটুক ঝুলতে থাকে, কোথাও সাপোর্ট নাই, মাঝখানে একদিকে মেলিয়াস একদিকে স্টেপিস, মাঝখানে। ছাগলের দেখছো কলাম দুইটা না, তিনটা বাচ্চা থাকে, দুইটা দুই দিক থেকে আরেকটা খালি লাভ দিতে। 3 নাম্বার বাচ্চাটা কিছু পায় না। তাহলে এইখানে নেক্রোসিস হয়, বাট সামটাইমস देयर মে বি সাম ডিগ্রি অফ নেক্রোসিস। কোথায়? in long process of incus. very rare কিন্তু যেহেতু অল্প অল্প পাওয়া গেছে এজন্য টেক্সট বইতে আসছে। এখন ভাইবার কোশ্চেন, লং প্রসেস অফ ইনকাস নেক্রোসিস কেন হবে? খুব ভালো করলে এই কোশ্চেন। এই লং প্রসেস অফ ইনকাস আমি তো নাই, আমি 18 দিতাম, 20 এ 18। কিছু না পারলেও আমার এই কোশ্চেন পারলে আমি 20 এ 18 দিতাম। ঠিক আছে? এই লং প্রসেস অফ ইনকাস কেন নেক্রোসিস হয়? এক নম্বর 3টা কজ, যেহেতু 3টা বোনস এজন্য 3টা কজ। এক, ইটস অ্যানাটমিক্যাল লোকেশন, এমন এক অবস্থা যে এটার কোনো জায়গায় সাপোর্ট নাই। ইটস অ্যানাটমিক্যাল লোকেশন, নেক্রোসিস হওয়ার 3টা কারণ। এক নম্বর ইটস অ্যানাটমিক্যাল লোকেশন। 2, ডেলিকেট স্ট্রাকচার, সবচেয়ে নরম ডেলিকেট স্ট্রাকচার। 3, টেনুয়াস ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাই নাই বললেই চলে, এটাকে বলে টেনুয়াস, TENUOUS, TENUOUS, টেনুয়াস ব্লাড সাপ্লাই। নাই বললেই চলে ব্লাড সাপ্লাই, যার কারণে ইনফ্লামেশন হইলে এটা একটা শেষ, নেক্রোসিস এখানেই হয়। 1 নম্বর বলছি ইটস অ্যানাটমিক্যাল লোকেশন। 2 নাম্বার ডেলিকেট, নরম ডেলিকেট স্ট্রাকচার। 3, টেনুয়াস ব্লাড সাপ্লাই। এই কারণে এটা নেক্রোসিস হয়, কিন্তু ভেরি রেয়ার এই ভ্যারাইটিতে। ওই অ্যাটিকন্ট্রোলে এটা দ্রুত নেক্রোসিস হয়ে যায়। টিবিও-টিম্প্যানিক এই 4টা বললাম, আর কমন একটা কি আরো আছে, টিম্প্যানিক স্ক্লেরোসিস, এটা মাথায় ঢুকবে না, কিন্তু 5 নম্বরটা ঢুকবে, ফাইব্রোসিস এন্ড অ্যাডেশন। এতক্ষণ বলছি না, বারবার ইনফ্লামেশন হইতেছে, ডিস্ট্রাকশন হিলিং, তাহলে ফাইব্রোসিস, মিডল ইয়ারে ফাইব্রোসিস হয়ে যাইতেছে। এই যে স্ট্রাকচারগুলো, এমেলিয়াস, ইনকাস, স্টেপিস, এগুলো কিন্তু বোনস এরকম থাকে, এর উপরে লাইনিং মিউকোজা আছে না, অস্টিওপেরিওস্টিয়াম আছে না, এর মধ্যে লিগামেন্টস আছে না, এর টেন্ডন আছে না, এর মধ্যে মাসল আছে না, দুইটা মিডল ইয়ারের মাসল।
এগুলো সব একটা একটার সাথে ফাইব্রোসিস এন্ড অ্যাডহেশন। অ্যাডহেশন বুঝো, একটা একটার সাথে লেগে যাবে। আর ফাইব্রোসিস যে নরমাল স্ট্রাকচার, এগুলো একটার সাথে একটা লেগে যাবে, হায়ালিনাইজেশন বলে। আর এটা আছে টিম্পানোস্ক্লেরোসিস, এটা দরকার নেই, মিডল ইয়ারে চকি ডিপোজিশন হয়ে যায়। ফাইব্রোসিস এন্ড অ্যাডহেশন ডিউ টু like any other chronic like any other chronic infection in this variety of chronic disease, there also occurs side by side healing and destruction causing fibrosis and adhesion, which ultimately causes conductive hearing loss. Can fibrosis adhesion interfere the normal mobility of the ossicular chain? Ossicular chain fibrosis adhesion is a movement interfere the mobility of the ossicular chain and causing conductive hearing loss. ঠিক আছে, বুঝছো কিনা? Fibrosis and adhesion, due to fibrosis and adhesion there occurs conductive hearing loss. কেন হবে? এই fibrosis adhesion ossicular chain এর মুভমেন্টটাকে ইন্টারফেয়ার করবে। impaired ossicular chain mobility, impaired mobility of the ossicular chain, ঠিক আছে, causing conductive hearing loss। এই পাঁচটা প্যাথোলজিক্যাল চেঞ্জ। 4 নাম্বার, এখন কি আসে সূত্রে? আমি এটা মনে রাখতে বলছিলাম না, ক্লিনিক্যাল ফিচার। একটা পয়েন্টও বাদ যাবে না জীবনে, ক্লিনিক্যাল ফিচার। এর আগে একটা এই রোগের জন্য সর্বত্রই মনে রাখার জন্য ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিওলজি যেহেতু প্যাথোলজি বলছি। ক্রনিক সাপোরেটিভ অর্থোপেডিক টিম্পানিক হোক, এন্টাল হোক, ব্যাকটেরিওলজি কি? যদি যেহেতু ডিসচার্জ বলতেছি, তাহলে ডিসচার্জের জন্য আমরা কি করব? রোগী আসলে ডিসচার্জটা কালেক্ট ডিসচার্জ, মানে কালেক্ট ডিসচার্জ এটাকে বলে কি? ওরাল সোয়াব। ওরাল মানে কান, ওরাল সোয়াব, AURL, ওরাল সোয়াব মানে এয়ার সোয়াব, যেটা সুন্দর। ওই ডিসচার্জটা নেওয়া, ওটাকে বলে এয়ার সোয়াব বা ওরাল সোয়াব ফর CS। কালচার করলে কি পাওয়া যাবে? অর্গানিজম। সেনসিটিভিটি মানে কালচার সেনসিটিভিটি দরকার কেন? এটা ভাইবার কোশ্চেন। টু সিলেক্ট প্রপার অ্যান্টিবায়োটিক ড্রপ এন্ড সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। লোকাল কি অ্যান্টিবায়োটিক ড্রপ দিব, সিস্টেমিক কি দিব, এটা সিলেক্ট করার জন্য টু সিলেক্ট প্রপার অ্যান্টিবায়োটিক, এই জন্য আমরা কালচার এন্ড সেনসিটিভিটি করি। এখন ব্যাকটেরিওলজি, ওরাল সোয়াব, কালচার সেনসিটিভিটি shows both types of aerobic and anaerobic organism. কি শো করবে? both types aerobic and anaerobic। aerobic anaerobic বুঝতেছো? both types of aerobic anaerobic organism। aerobic এর মধ্যে কি কি আছে? ভেরি গুড। এইখানে সবচেয়ে খারাপ সিডোমোনাস, 1 নম্বর সিডোমোনাস। সিউডোমোনাস এটা সবচেয়ে খারাপ। সিউডোমোনাস, সিউডোমোনাসের পুরো নাম কি? সিউডোমোনাস অ্যারুজিনোসা। দুই, ইকোলাই নাম শুন, প্রোটিয়াস। ইকোলাই মানে কি? সংক্ষেপে
ই কলাই বলে, এসক্যারিশিয়া কলাই। সিডোমোনাস প্রোটিয়াস স্পেশিয়া কলাই আর স্টেফাইলোকক্কাস অরিয়াস। স্টেফাইলোকক্কাস অরিয়াস। তাহলে ব্যাকটেরিওলজিতে আমরা এই অ্যারোবিক পাই এই কয়টা, সিডোমোনাস প্রোটিয়াস স্পেশিয়া কলাই স্টেফাইলোকক্কাস অরিয়াস। আর অ্যানারোবিক ক্লাস্ট্রিডিয়াম, অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাই। দেখা যায় এটা অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাই, ব্যাকটেরিয়েড ফ্রাজিলিস। ব্যাকটেরিয়েড মেলানিনোজেনিকাস, মনে না থাকলে এইটুকুই থাকবে। অ্যারোবিক স্টেটোকক্কাই, ব্যাকটেরিয়েড ফ্রাজিলিস, ব্যাকটেরিয়েড মেলানিনোজেনিকাস, ব্যাকটেরিয়েড একটা যেন মনে থাকে, অ্যানারোবিক স্টেটোকক্কাই। এটা খুব বেশি পাওয়া যায়, আর এখানে খুব বেশি পাওয়া যায় দুইটা। এরপরে প্রোটিয়াস এক আর চাই, সিডোমোনাস গুলো তোমরা খুশি। হ্যাঁ, তারপরে কি হলো আমার ব্যাকটেরিওলজি শেষ। 4 নাম্বার ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার আমি নিজেরা বানায় বলতে পারবো না। ক্লিনিক্যাল ফিচার রোগী এসে বলবে কান দিয়া পানি পড়ে, দুইটার বেশি কিচ্ছু বলবে না। এক বলবে কান দিয়া পানি পড়ে আর আমি কানে কম শুনি, ঠিক আছে। কানের কোন ডিজিজ যদি ভাই পরীক্ষার সময় জিজ্ঞেস করে পর্দা ফাটা পাও, এই দুইটা মনে থাকবে না, কিছু পড়ো নাই, স্যার কান দিয়া পানি পড়ে আর কান দিয়া কম শুনি, দেখো হয়ে গেছে। আর যদি কানের কোনো ডিজিজে বলে এই অপারেশনের কমপ্লিকেশন কি, অপারেশনের নামও শুনো নাই, বলবো ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস। আমরা পরীক্ষা যখন এই যে এবার 11 দিন প্রথম দিকে ভালো ধরছি, ধরার পরে 7-8 দিন পরে বলছি একটা বলো, আর ওদের কিন্তু আমরা 4-5টা শুনছি। একটা বলো মানে ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস। কেন? ফেশিয়াল নার্ভ মিডল এয়ার ক্যাভিটি দিয়ে যায়, মাস্টার্ড দিয়ে বাইরে হয়। মিডল এয়ারে থাকে ট্রান্সভার্স আর ভার্টিক্যাল পার্ট। এইটা তো আগে খাবে, আগে তো এটাই নষ্ট হবে। ওই যে এটিকান্টাল ভ্যারাইটি, হ্যাঁ, বোনস ভেঙে ফেলবে, ফেশিয়াল নার্ভ খাবে, ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস। যদি রোগী চিকিৎসা না করে মুখ বাঁকা নিয়ে আসে, আর যদি চিকিৎসাও করে অপারেশনের একটা কমপ্লিকেশন। 100টা করবা, 2টা দেখবা মুখ বাঁকা হয়ে আসছে, ফেশিয়াল নার্ভ ইনজুরি হয়ে গেছে। ওগুলো পরে আমি টেকনিক শিখাই দিব যদি আমাদের সময় আলাদা যায়। ক্লিনিক্যাল ফিচার 1 নম্বর এয়ার ডিসচার্জ। একদম আগে যা বলছি তাই বলবো, আর কিছু না। তোমরা এখন নিতেই পারো এয়ার ডিসচার্জ। যদি এখন রোগী এসে বলবে কান দিয়া পানি পড়ে, কেমন পানি? মিউকাস ডিসচার্জ, প্রফিউজ ডিসচার্জ, কোনো গন্ধ নাই, নন অডরাস। এটা বলছি না আগে, এই বলবে এয়ার ডিসচার্জ হলো এরকম। আর কনস্ট্যান্ট ডিসচার্জ, ইন্টারমিটেন্ট অর কনস্ট্যান্ট অর পারসিস্টেন্ট ডিসচার্জ। ইন্টারমিটেন্ট বুঝো? ইন্টারমিটেন্ট ডিসচার্জ, ওষুধ দিছি বন্ধ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, 6 মাস পর আবার আসছে, 3 মাস পর আবার আসছে। আরেকটা হলো ওষুধ দিলাম আবার আসছে 2 সপ্তাহ পরে, পানি তো বন্ধ হয় না, আবার দিলাম আবার 1 মাস পরে আসছে, পানি তো বন্ধ হয় না। এটা কনস্ট্যান্ট ডিসচার্জ অর পারসিস্টেন্ট ডিসচার্জ। পারসিস্ট থেকেই গেল ডিসচার্জ। তাহলে ডিসচার্জ বললাম, প্রফিউজ ডিসচার্জ, মিউকয়েড ডিসচার্জ, নন অডরাস ডিসচার্জ, আর ইন্টারমিটেন্ট অর কনস্ট্যান্ট অর পারসিস্টেন্ট ডিসচার্জ। এই হলো এয়ার ডিসচার্জ।
2 এয়ার ডিসচার্জের কথাবার্তা আমি লিখি নাই, আগে বলা হয়েছে। 2 হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। রোগী এসে বলবে কানে কম শুনি। হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, usually conductive type of hearing loss, usually conductive hearing loss, timpanic variety, usually conductive type of hearing loss, not exceed 50 dB, not exceed 40 dB, 50 dB. Secretary Otitis Media লেখা আছে দেখবা not exceed 40 dB। এখানে কেন 50 dB বললাম? যদি দেখো পরীক্ষা করে 52 dB লস, 60 dB লস, 53 dB লস, বুঝবা ইনকাস নেক্রোসিস হয়ে গেছে। এই জন্য কথাটা এখানে আসলো। যদি ভাই এটা এফসিবিএস এ জিজ্ঞেস করবেই করবে, 10 জন পরীক্ষা দিলে 9 জনেরই করবে। নট এক্সিড 50 dB কেন? পার্ট 1 এ কোশ্চেনটা আসে। পার্ট 1 যখন পার্ট 1 দিবা দেখবা কি আমি বলছি না, এই খাতার বাইরে কিচ্ছু নাই, এই খাতার বাইরে কিচ্ছু নাই। যদি সে লেখাপড়া করে ডাক্তার হয় তাহলে, আর পলিটিক্স করলে তো মুশকিল, তাহলে উল্টা পাল্টা করতে হবে। কিন্তু সেই উল্টা পাল্টা আমার খাতা লিখতে থাকে। তাহলে আমি বলছি হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, কন্টিনিউটি টাইপ অফ হিয়ারিং লস, নট এক্সিড 50 dB। এই 50 dB এর কথা কেন বললাম? 50 dB এর উপরে গেলে বুঝবো আমরা অসিকুলার নেক্রোসিস আছে। সেক্রেটারি অটিস মিডিয়া টিম্পানিক পারফোরেশন তো থাকে না, থাকে, বরং আমরা মাইক্রোটমি করে পানিটা বাইর করি যদি ওষুধে না যায়, তার মানে ইনট্যাক্ট থাকে। অসিকুলার চেইন তো তাহলে আরো বেশি ইনট্যাক্ট থাকবে, তার মানে নট এক্সিড 40 dB। এজন্য বলছি তাহলে নট এক্সিড 50 dB হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। এগুলা কি দিয়ে করা হয়? পিওর টোন অডিওমেট্রি করলে আমরা বুঝি, তাই না? এটা তো পরে আসবে। তাহলে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট শেষ, কন্টিনিউটি টাইপ অফ হিয়ারিং লস। 3 নাম্বার অটোস্কোপিক এক্সামিনেশন। রোগী তো এই দুইটা বললো, সাথে আমি কিছু কথা বলছি, এগুলো ভাইবার কোশ্চেন। রোগী বলবে কান দিয়া পানি পড়ে, কানে কম শুনি। পানিটার কিছু বইলা দিলাম যে ভাই তো জিজ্ঞেস করবে পানিটা কেমন। হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, রোগী বলবে আমি কানে কম শুনি। রোগী কিন্তু বলবে না 50 dB বেশি না, কিন্তু এটা হলো তোমাদের জন্য, ঠিক আছে? 3 নাম্বার অটোস্কোপিক এক্সামিনেশন শোজ পারফোরেটেড টিম্পানিক মেমব্রেন। পারফোরেশন হবে না? সব আগের কথা। কিন্তু otoscopic examination perforation usually central perforation in the pars stanza, central perforation পাবে physician, perforation in the pars stanza, that means central perforation, it varies its size and position। আর কিছু তাহলে perforation গেল শেষ। child polyp, polyp if present, যদি না থাকে তাহলে তার পাইলো না। polyp if present, it protruded through the perforation and comes in external canal, বা presence in the external canal। যদি থাকে ওই ফিজিশিয়ান লাইট পালালেই দেখবে external canal polyp। এটাই বললাম polyp if present। polyp কি এটা আগে বলছি। তাহলে if present, it presents, it protruded through the perforation and presence in the external canal। polyp, pale polyp। polypটা কেমন? pale polyp। 5 নম্বর ossicular chain। ossicular chain, ossicular chain, if large perforation, ossicular chain can be seen through the perforation, it usually remains normal, intact, mobile। ঠিক আছে? তারপরে মিউকোজা, middle layer mucosa, if perforation is large, middle layer mucosa can be seen, physician দেখবে। if it is active, middle layer mucosa can be seen, edematous solid। if it is inactive, pale pink and moist। এক কথাই সব ক্লিনিক্যাল ফিচার শেষ। ঠিক আছে? বুঝছো কিনা? এবার কি ইনভেস্টিগেশন। আজকেও শেষ করতে বলবো। ইনভেস্টিগেশন কি?
দেখো ইনভেস্টিগেশন কি করা লাগবে। আমার কানে ডিজিজ, কান দিয়ে পানি আসে, পুজ করে, কানের সবগুলাই থাকে টেম্পোরাল বলে, এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার, টেম্পোরাল বোন। তাহলে 1 নম্বর টেস্ট, রোগী বলছে কান দিয়ে পানি আসে। 2 নাম্বার কানে কম শুনি, এই আর কিছু বলে নাই। তাহলে আমার কানে কম শুনি, আমার তখন বাইর করতে হবে কোন টাইপের হিয়ারিং লস, কন্ডাক্টিভ হিয়ারিং লস না সেন্সোরিয়াল হিয়ারিং লস না ডিপ মিক্সড টাইপ হিয়ারিং লস। ঠিক আছে? তাহলে 1 নম্বর আমি কি করব, অডিওমেট্রিক টেস্ট। অডিওমেট্রিক টেস্ট কি করি এটা বুঝো, পিটিএ পিউটোন অডিওমেট্রি। অডিওমেট্রি দেখছো রুমে যায়, একটা অডিওমিটার থাকে, ওখান থেকে রোগী সামনে বসা থাকে, ওর কানে মাইক্রোফোনের মতো থাকে, এখান থেকে শব্দ দেয়। ঠিক আছে? শব্দটা যায় তার কানে, সে রেসপন্স করে যে 5 ডিবিতে দিলাম, যদি শুনেন হাত উঠাবেন, সে 5 ডিবিতে শুনলো না, 10 ডিবিতে শুনলো না, 15 ডিবিতে শুনে হাত উঠায়, গ্রাফ হয়। ঠিক আছে? গ্রাফ, পিটিএ। অডিওমেট্রিক টেস্ট, পিউটোন অডিওমেট্রি। টিউনিং ফর্ক টেস্ট দিয়ে আমরা কি করি, ওয়েবার, রেনি ওয়েবার অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট, এটা দিয়ে আমরা কি বুঝি, ভালো করে শুনো। রেনি টেস্ট আমরা কি করি, এরকম বাড়ি দেই, খবরদার এখানে বাড়ি দিবা না, ফিজিওলজি বলে দাও, এইখানে কোনো সময় বাড়ি দিবা না, এন্টি পরীক্ষা দিতে যায়। ফিজিওলজি কমপ্লিট ভুলে যাও, ফিজিওলজিতে কে কি শিখাইছে এখানে না, এই যে ইলেকট্রনিক প্রসেস, এখানে বাড়ি দিয়া ট্রেনিং ফর্ক টেস্ট এখানে একবার ধরবা, কানের সামনে, কানের সামনে ধরলে সাউন্ড কি দিয়ে যাবে, এটা কেন বলতে পারো নাই তোমরা? তো বলতেছো এখন, এখানে নিশ্চয়ই বই রয়েছে, চুপচাপ কথা কয়নি, এখানে যাই করবে কি বোনস দিয়ে, এটা বলে বোনস। 3বার 4বার জিজ্ঞেস করলাম যে এখানে কি আছে তোমার, এখানে স্যার বোনস। তারপরে কি করলাম, অনেকক্ষণ বোনস বোনস তুমি কি ধরে রাখছো, কয় না স্যার ট্রেনিং ফর্ক দিয়ে যাবে, মনে করছে এটা ধরে রাখছে। পরে আশ্চর্য, পরে আমি কইলাম ঠিক আছে অটোস্কোপটা ধরো, অটোস্কোপ চিনো, অটোস্কোপ ধরো, অটোস্কোপ ধরে এরকম করে রাখছে। এটা কি করতেছ, অটোস্কোপ দিয়ে কি করে, রোগী দেখবে না, দেখো তো ওর কানটা দেখো। মুজিবরে কইলাম তোমাদের স্যার তুমি তাড়াতাড়ি দাঁড়ায় থাকো তো, এক্সটার্নাল যেন না দেখে, রোগীর দাঁড়া রয়েছে যাতে না দেখে, এক্সটার্নালটা কি তাহলে আমি তো দেখছি কি করতে। তারপরে শুনিস 13-14 গেছে, 13-14 সেশন, 13-14 কত আগে তোমরা 27-28 বুড়া বিদ্রোহ, আমি কথা বলা উচিত না, মানে কি জানি। তাহলে অডিওমেট্রিক টেস্ট, টিউনিং ফর্ক টেস্ট, আমি বারবার এগুলো তোমাদের এইভাবে শিখিয়ে দিতে বলছি। এখানে যখন ধরবা, এটা হলো এয়ার কন্ডাকশন কম্পেয়ার করা হয়, একই সেম এয়ারের, যখন টিউনিং ফর্ক এখানে ধরবা, রেনি টেস্টের প্রিন্সিপাল কি, কম্পেয়ার এয়ার কন্ডিশন বিটুইন সেম এয়ার। এখন শুনেন, এখন শুনি কোনটা জোরে শুনছেন, এয়ার কন্ডিশন ইজ গ্রেটার দ্যান বোন কন্ডিশন নরমাল। ঠিক আছে? এরকম দুইটা যখন শুনবেন না, আপনি এতক্ষণ তো পরীক্ষার সময় শোনাবেন না, এখন শুনি কোনটা জোরে শুনছেন, এটা জোরে, তাহলে এয়ার কন্ডিশন গ্রেটার দ্যান বোন কন্ডিশন। যদি এটা হলো রিনি পজিটিভ, যদি পিছনেরটাই জোরে শুনে রিনি নেগেটিভ, তার মানে কন্ডাক্টিভ টাইপ অফ হিয়ারিং লস। আর যখনই বোনসে ধরবা, ভালো করে শুনো, বোনসে ধরা মানে আমি সেন্সরি নিউরন দেখতেছি। ওয়েবার টেস্ট, 2 কানের মধ্যে আমি কম্পেয়ার করতেছি বোন কন্ডাকশন, টু কম্পেয়ার বোন কন্ডাকশন বিটুইন 2 ইয়ার্স। আর এখানেও আমি বোন কন্ডাকশন করতেছি, এইটা বন্ধ করে দিছি, অ্যাবসলিউট কমপ্লিটলি বন্ধ এয়ার কন্ডাকশন। বোনসে ধরতেছি, আমি সেন্সরি নিউরন দেখতেছি, বোনসে ধরলে সেন্সরি নিউরন, বাতাসে ধরলে এয়ার কন্ডাকশন, কারণ মিডল এয়ার পর্যন্ত বাতাস। তাহলে অডিওমেট্রিক টেস্ট, আমি টিউনিং ফর্ক টেস্ট দিয়ে কখনোই, এটা হলো কোয়ালিটেটিভ টেস্ট না কোয়ান্টিটেটিভ, কোন কোয়ালিটির হিয়ারিং লস, টিউনিং ফর্ক দিয়ে কোনোদিন বলতে পারবে না 20 ডিবি লস, 50 ডিবি লস, 60 ডিবি লস। তাহলে আমি বুঝলাম শুধুমাত্র এটা কন্ডাক্টিভ হিয়ারিং লস নাকি সেন্সরিয়াল হিয়ারিং লস। ঠিক আছে? তাহলে আমার ভাইবার কোশ্চেন, টিউনিং ফর্ক টেস্ট দিয়ে আমরা কি ধরনের কোয়ালিটেটিভ না কোয়ান্টিটি বুঝতে পারি। কোয়ালিটেটিভ টেস্ট অফ হিয়ারিং,
কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ যদি দুইটাই বুঝতে হয় আমাদের পিওর টোন অডিওমেট্রি করতে হবে। এখানে বলে দিবে কোয়ান্টিটিভ ভ্যারিং লস 40 ডিবি, 45 ডিবি, 50 ডিবি, 60 ডিবি। তাহলে আমি পিওর টোন অডিওমেট্রি টেস্ট পিওর টোন অডিওমেট্রি শোজ কোয়ান্টিটিভ টাইপ অফ হেয়ারিং লস এবং কত ডিবি সেটাও বলে দিবে। 2 রেডিওলজিক্যাল টেস্ট। কানে কম শুনে আমি অডিওলজিক্যাল টেস্ট করছি, আমার কানে ডিজিজ মিডল ইয়ার ক্লেফট তো মাস্টার্ড পর্যন্ত, আমার মাস্টার্ডের অবস্থা কি আমার জানতে হবে না? তাহলে আমি রেডিওলজিক্যাল টেস্ট করব। যদি রোগী গরিব হয় এক্স-রে মাস্টার্ড টাউন ভিউ, এক্স-রে মাস্টার্ড টাউন ভিউ। রোগী যদি একবারে ভালো ঠিক মতন টাকা পয়সা খরচ করতে পারবে, সিটি স্ক্যান অফ দি টেম্পোরাল বোন। ডিটেইলস ভালো আরো সুন্দর দেখার জন্য সিটি স্ক্যান অফ দি টেম্পোরাল বোন। রেডিওলজিক্যাল টেস্ট বললাম এক্স-রে মাস্টার্ড। টাউন্স ভিউ, TOWNES টাউন্স ভিউ। টাউন্স ভিউ করলে দুই সাইডের মাস্টার চলে আসবে। মনে রাখবার এই যে এটা দিয়ে মনে করবার 2 টাউন্স ভিউ। এখন আমার ডিজিজ আছে শুধু রাইট ইয়ারে, আমি আরো ডিটেইলস দেখতে চাই, তাহলে আমি সিঙ্গেল এক সাইড দেখতে গেলে স্টেনভার্স ভিউ, এক্স-রে মাস্টার্ড স্টেনভার্স ভিউ। এই এক্স-রে মাস্টার্ড এক্স-রে মাস্টার্ড স্টেনভার্স ভিউ, এটা ডিটেইলস এক সাইড দেখা যাবে। আগে আমরা করব এক্স-রে মাস্টার্ড টাউন্স ভিউ। যদি সেখানে আমি দেখি যে আমার এক সাইডে ডিজিজ বেশি, রাইট সাইড, এখন এটা আমি আরো ডিটেইলস দেখতে চাই, তাহলে স্টেনভার্স ভিউ, এটাতে সিঙ্গেল এক সাইড দেখা যায়। ঠিক আছে, স্টেনভার্স ভিউ এটা মনে না রাখলেও চলবে, যদি আমি সিটি স্ক্যান এসে সেটা জিজ্ঞেস করব। যদি আমি আরো ভালো দেখতে চাই সিটি স্ক্যান অফ টেম্পোরাল বোন, টেম্পোরাল বোনে সব থাকে, টেম্পোরাল বোনে এক্সটার্নাল এয়ার, মিডল এয়ার, ইনার এয়ার সব, তাহলে সিটি স্ক্যান অফ টেম্পোরাল বোন অথবা সিটি স্ক্যান। সবাই তো কোপ করতে পারবে না, গরিব ফকির পারবে সিটি স্ক্যান, 8000 টাকা লাগবে। সিটি স্ক্যান অফ টেম্পোরাল বোন, বুঝছো কিনা? দুইটা একসাথে না। এক্স-রে মাস্টার্ড টাউন্স ভিউ, chronic supported audience media যে ভ্যারাইটি হোক, টাউন্স ভিউ করলে কি হবে? টিম্প্যানিক ভ্যারাইটি। এক্স-রে মাস্টার্ড টাউন্স ভিউ শোয়িং ক্লাউডিং অফ দি মাস্টার্ড এয়ার সেল। মাস্টার্ড এয়ার সেলের দেখতে মৌচাকের মতো না, হানিকম্ব অ্যাপিয়ারেন্স নষ্ট হয়ে যাবে। এক্স-রে মাস্টার্ড টাউন্স ভিউ এটা পড়াবে। শোয়িং clouding of the mastoid air cell system, mastoid air cell. There is no bony destruction. কেন বললাম এই কথা? বনি ডিস্ট্রাকশন থাকলে এটিকোয়েন্ট্রাল ভ্যারাইটি, যেহেতু আমি টিম্প্যানিক বলতেছি। ঠিক আছে, আওয়াজ করো আবার শুনুন। তো আমার এটা ইনভেস্টিগেশনই শেষ হলো না, সময় তো শেষ। পরের ক্লাসে আবার বাকিটুকু